নমস্কার। শুরু করছি আজকের ইউটিউব অনুষ্ঠান টেকটক উইথ শান্তনু সেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যেহেতু দুর্গাপুজোর আগমনী গান সব জায়গায় শোনা যাচ্ছে, অর্থাৎ পুজো যে আসছে সেটা বোঝা যাচ্ছে, সেই প্রসঙ্গেই আজকে প্রথমেই বলবো শারদোৎসব 2020 অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। বড়দের অর্থাৎ আমার যারা সিনিয়র পার্সন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি, ছোটদের ভালোবাসা জানাচ্ছি এবং আমার প্রত্যেক বন্ধুবান্ধবকে আমি আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এই শারদ দুর্গা উৎসবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তার পরিপ্রেক্ষিতেই আমাদের বিভিন্ন সময় থেকে প্রস্তুতি নিতে হয়। যদিও এবারের আবহাওয়াটা একটু অন্যরকম, অর্থাৎ একটু ডিফিকাল্ট সিচুয়েশানে এবারে 2020 দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। আমি যখন অনুষ্ঠানটা করছি, অর্থাৎ যখন রেকর্ডিংটা হচ্ছে, তখন 16th অক্টোবর। অবভিয়াসলি বুঝতেই পারছেন নেক্সট উইকেই আমাদের দুর্গাপুজোর সূচনা হয়ে যাবে। একটাই প্রার্থনা প্রত্যেকের কাছেই যে আমরা সবাই যেন ভালো থাকি। অবভিয়াসলি এবারের যেহেতু এরকম একটা পরিস্থিতি আছে, অবশ্যই প্রিকশন অর্থাৎ সাবধানতা অবলম্বন করবেন, যেগুলো সরকারের তরফ থেকে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা যারা যেরমভাবে মানে আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে, অর্থাৎ এই করোনা মোকাবিলায় বিশেষ করে পূজা মণ্ডপে যারা যাবেন, মাস্ক, স্যানিটাইজার এবং চেষ্টা করবেন যতটা ক্রাউড অ্যাভয়েড করা যায়। তো এটাই আমার আজকের প্রথমের দিকের বার্তা এই দুর্গাপুজো উপলক্ষে। এবং আরও একবার জানাচ্ছি প্রত্যেক ইউটিউবের সদস্যকে, প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি এই দুর্গা উৎসব বা শারদ উৎসবে। এইবারে চলে আসছি আমাদের প্রতিনিয়ত যে আলোচনা হয় তার পরিপ্রেক্ষিতে একটু আলোচনাটা করে নিই। যেমন বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা আলোচনা করছিলাম যে বাজার কেমন হতে পারে, বা আমরা টেকনিক্যালস দেখে কিছুটা ওয়েট অফ এভিডেন্স দেখে চেষ্টা করছিলাম যে বাজার ইন্ডেক্স কী হতে পারে, যে যা যা শিখেছি তার পরিপ্রেক্ষিতেই আমাদের আলোচনাগুলো হচ্ছিল। এবং গত সপ্তাহে ছোট্ট রিক্যাপ বলতে যেটা বোঝা যাচ্ছে যে নিফটি যেরকম বলছিলাম যে জায়গায় যে উচ্চতায় পৌঁছেছে, হয়তো 12,000-এর সর্বোচ্চ সীমা ক্রস করেছিল, বাট সেখানে সাস্টেন করতে পারেনি, যেটা আগাম আভাস দেয়া ছিল আপনাদের কাছে যে ওই লেভেলে হয়তো সাস্টেন করতে পারবে না, রিট্রেসমেন্ট প্রয়োজন, রিট্রেসমেন্টটা এসছে। আজকে অবশ্যই সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে যেহেতু গতকালের বাজার বা গত সপ্তাহের আমাদের পরিপ্রেক্ষিতে আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, গত এপিসোডে আলোচনা করেছিলাম টাটা কনজিউমার এবং ওয়াকহার্ড নিয়ে। দুটোরই রিট্রেসমেন্ট হয়েছে এবং রিট্রেসমেন্ট থেকে টাটা কনজিউমের উপরে আমি বিশেষভাবে বলেছিলাম যে যদি 470-এর পর থেকে, ইনফ্যাক্ট 470 থেকে 440-এর টোটাল জোনটা, এবং এক্স্যাক্টলি ওই 400 আমার দেখায় যতটুকু মনে আছে 465, 66, 67 এই জোনটার থেকে 466 এই জোনটাকে বেস করে বাউন্স ব্যাক করে এবং উপরের দিকে যথারীতি একটা 490-র আশপাশে পৌঁছয়, যদিও হয়তো আশপাশেই পৌঁছেছিল 490, আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই। বাট যারা ফলো করেছেন, যারা এই ধরনের, এটাকে আমরা কি বলতে পারি যে অনেকটা পড়েছে, তারপর একটা যে বাউন্স হওয়া উচিত সেই বাউন্সটা হয়েছে, যারা এটাকে কাজে লাগিয়েছেন, হ্যাঁ এক সপ্তাহে 30 টাকা মতো পাওয়া গেছে। প্রফিট লসটা আপনাদের উপর, আমি জাস্ট একটা কনসেপ্ট ধরানোর চেষ্টা করছিলাম কীভাবে বাউন্সটাকে নিয়ে আমরা এগোতে পারি এবং মুভিং অ্যাভারেজের কীভাবে সাপোর্টটাকে আমাদের কাজে লাগাতে পারা যায়। সেই হিসেবে টাটা কনজিউমার কিন্তু এই দোলাচলের বাজারে কিছুটা প্রফিট দেখিয়েছে। ওয়াকহার্ড সেই অনুযায়ী কিছুটা করতে পারেনি, যদিও প্রথম দিকে একটু, যেখানে আমি বলছিলাম যে 300-এর জোনটা 300, 305 এখান থেকে একটা বাউন্স ব্যাক করেছিল, বাট সাস্টেইন করেনি। বাট স্টিল আমরা এখনও বিলিভ করি, বা আমি বিলিভ করি চার্ট ওয়াইজ এটা একটু পজিটিভ এখনও পর্যন্ত আছে। সেটা আমি আবার কোনো সময় নিশ্চয়ই আবার পর্যবেক্ষণ করব। তবে আপনারা যারা এই সব শুনে ট্রেডগুলো এক্সিকিউট করেন, আমি তাদেরকে বারবারই বলছি যে আমি যেহেতু টেকনিক্যালি সাহায্য নিয়ে করছি, প্লিজ কাইন্ডলি আপনারা কিন্তু আপনার পার্সোনাল অ্যাডভাইজারের মতামতটা নেবেন, স্টপ লস মেনটেন করবেন, তারপরেই কিন্তু কোনো ট্রেড এক্সিকিউট করবেন। কারণ আমি এখানে শিক্ষামূলক দিক থেকে এটাকে চেষ্টা করছি আপনাদেরকে মাথায় প্লে করানোর জন্য যে আগামী দিনে যখন এরকম সিচুয়েশন তৈরি হবে, তখনই বাজার কী রিয়্যাক্ট করে সেটা নিয়ে যাতে বুঝতে অসুবিধে না হয়। ইনফ্যাক্ট এই যে সময়টা আসছে, এই সময়টা কিন্তু একটু দোলাচলের মধ্যে মার্কেট থাকবে, অর্থাৎ মার্কেটের মধ্যে যে ভোলাটিলিটিটা থাকবে সেটাকে কাজে লাগাতে হবে। যারা কাজে প্রপার ওয়েতে লাগাতে পারবেন তারা
ডেফিনেটলি প্রফিট করতে পারবেন। তবে টেকনিক্যালসের সাহায্য নিয়ে করুন, আমার মনে হয় হোপফুল আমি যে টেকনিক্যালস আপনাদেরকে নিরাশ করবে না। ঠিক এক্স্যাক্টলি লাস্ট এপিসোডে যেটা বলেছিলাম যে 13-এর ম্যাজিক, এবারেও কিন্তু এক্স্যাক্টলি যখন বাজারটা পড়ে অর্থাৎ বৃহস্পতিবার 15-তে ঠিক 13-এর আশপাশ 13 ডিবের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের আশপাশ থেকে বাউন্স ব্যাকটা করে। বাট ফ্রাইডে ক্লোজিং, আমি যখন অনুষ্ঠান করছি ক্লোজিং পেয়ে গেছি, ফ্রাইডে ক্লোজিং আশানুরূপ না হলেও আবার খুব নেগেটিভও বলতে পারছি না, অর্থাৎ একটা পজ টাইপের পেয়েছে। এবার দেখা যাক আগামী দিন কি হতে পারে। তো সেই সমস্ত জিনিস আলোচনা করার জন্য চলুন আমরা এবার চলে যাই চার্টের মধ্যে এবং দেখে নিই আজকের আলোচনা এবং আপনাদের যতটুকু শিখিয়েছি। আজকে নতুন করে কিছু করব না, কারণ একটাই যে দুর্গাপূজার আবহাওয়া, তারপরে যাই হোক এতদিন যেটা শিখিয়েছি সেটাকেই বা আমরা যেটা জেনেছি সেটাকেই একটু রিক্যাপ করে নিই। তো রিক্যাপ করে নিয়ে আবার এগোবো। তো চার্টসে যাওয়ার আগে যেটা লাস্ট আমার বার্তা বলতে পারেন, যারা নতুন আমার ইউটিউব ভিজিট করছেন, যদি আমার চ্যানেল পছন্দ হয় এবং যদি আমার ইনফরমেশন বা বিশেষ করে লগ্নি করার জন্য যে সমস্ত টেকনিক্যাল অ্যানালিসিসের সাহায্যে আমরা চিন্তাভাবনা করছি সেগুলো যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক এক্সপেক্ট করি। অবশ্যই যদি আপনাদের পছন্দ হয়, আর শেয়ার করতে ভুলবেন না, শেয়ারও করতে পারেন, কমেন্টস করতে পারেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। কারণ সাবস্ক্রাইব করলে আপনার আমি যখনই কোনো ইউটিউব আপলোড করব নতুন কোনো ভিডিও, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই সাবস্ক্রাইবারের জন্য এর বার্তাটা পৌঁছে যাবে। তো আজকে আর সময় নষ্ট করছি না, অনেকগুলো কথা বলে ফেললাম। দুর্গাপুজোর আবহাওয়া, চলুন এবার দেখি আমাদের চার্টের আবহাওয়া কেমন আছে। এই হচ্ছে আমাদের নিফটির চার্ট। এটা হচ্ছে আমরা ডেইলি চার্টে দাঁড়িয়ে আছি, যেটা আমাদের আগেই আলোচনা করা হয়ে গেছে অলরেডি, যে ডেইলি চার্টসের মধ্যে 13 EMA এটাকে কাজে লাগাতে হবে। এবং দেখা গেছে যে গত সপ্তাহে 2-4 দিন একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকার পর একটা টানা একদিন, অর্থাৎ একদিনে প্রায় অনেকগুলো পয়েন্ট, অর্থাৎ 12,025 থেকে নিচে চলে এলো 11,661 বা 662 বলতে পারেন, 662। ফলে একটা বড় বার তৈরি হয়েছে, যেটা নেগেটিভ বারই বলা যেতে পারে। বাট ক্লোজিংটা হয়েছিল ফার্স্ট নাইটটা জাস্ট বিলো দ্য 13 EMA। বাট সেকেন্ড ডে ফ্রাইডে আমি যখন অনুষ্ঠানটা করছি আজকের পরিপ্রেক্ষিতে 16 তারিখ 16/10-এর পরিপ্রেক্ষিতে, সেটা ঠিক 13 EMA এর ওপরে, অর্থাৎ কন্ডিশনটা ফুলফিল করতে পারলো না, অর্থাৎ কনজিকিউটিভ যে ক্লোজিং সেটা হলো না। ফলে মার্কেটে যে একটা পজ পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবারে আমি এখানে যেহেতু আপনাদেরকে আগেই বলা ছিল যে ফিবোনাচি রিট্রেসমেন্টে কিভাবে টানতে হয়, সেটা নিচ থেকে উপরে গিয়ে দেখা যাচ্ছে জাস্ট একটা 23% রিট্রেসমেন্ট, অর্থাৎ আমরা যে নিচ থেকে পুল ব্যাক করে উপরে গেছি, নিউ হাই তৈরি করেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা জাস্ট 23%-এর নিচে একবার গেছে, আবার ক্লোজিং এসছে উপরে। এখন ঘটনা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি চিন্তা ভাবনা করতে পারি। পয়েন্ট নাম্বার 1, এখানে যদি আমরা অ্যানালিসিসটা করার চেষ্টা করি, তাহলে ফার্স্ট দেখতে হবে আমাদের যেই র্যালিটা হয়েছে তার একটা কাউন্টার র্যালি হচ্ছে। আমি বলেইছি ইচ ট্রেন্ড হ্যাজ আ কাউন্টার ট্রেন্ড। তো এই কাউন্টার ট্রেন্ডটা যদি নিচে আসে, তাহলে নিচে আসতে পারে এই জায়গাটায় ফার্স্ট, অর্থাৎ 38%। দ্যাট মিনস আমাদের মোটামুটি রাফলি অ্যারাউন্ড যে লেভেলসটা হচ্ছে 11,550, গোল গোল ফিগার, প্লাস মাইনাস 10 পয়েন্টস দেখে নেবেন। এই জায়গায় একটা সাপোর্ট পেতে পারে, প্রবাবল সাপোর্ট এরিয়া, এটা হচ্ছে 38% জোন। 38% মানে টোটাল এই যে রিসেন্ট র্যালিটা হয়েছে এই র্যালির 38%। এবং কোনো কারণে যদি এখানে পজ না পায়, তাহলে মার্কেট কিন্তু ফার্দার সেল অফের জন্য রেডি হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে 50% জোন, যেটা অ্যারাউন্ড 11,400 থেকে 11,430, এই জোনটা টোটাল, এই জোনটা কিন্তু তখন খুব ক্রুশিয়াল হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে এই র্যালির 50% জোন। এখন এটা আসবে কি আসবে না, এটা নিয়ে নিশ্চয়ই সংশয় থাকতে পারে। তার জন্য একটু ক্লিয়ার আলোচনা করা যেতে পারে। সেটা কিভাবে না, আমরা যদি এই নিফটির চার্টটাকেই যদি ডেইলি চার্ট যেটা দেখছেন সেটা হচ্ছে বাঁদিকে, আর ডান দিকে যে চার্টটা দেখছেন সেই চার্টটা হচ্ছে 1 ঘন্টার চার্ট, অর্থাৎ 60 মিনিটের পরিপ্রেক্ষিতে এই চার্টটা ডেভেলপ হয়েছে। এখানে কি দেখা যাচ্ছে, স্ট্রেট অ্যাওয়ে একটা ফল, তারপরে বারবার লাস্ট ফ্রাইডেতে যেটা চেষ্টা করেছিল, নতুন লো আর তৈরি করেনি মর্নিং এর পর থেকে, বাট দুই একবার হাই চেষ্টা করেছিল, কিন্তু একটা রেঞ্জের মধ্যে আছে। এখন এই রেঞ্জের মধ্যে থাকার ফলে এই যে ডাউন ট্রেন্ডটা হয়েছে এটারও একটা কাউন্টার ট্রেন্ড হতে পারে। তো এই ট্রেন্ডটা তখনই আমি বলবো স্ট্রং তৈরি হচ্ছে, যখন এই যে হরাইজন্টাল লাইনটা আমি প্লেস করে রেখেছি অলরেডি,
এই লাইনের উপরে যাবে। এই দুটো লাইন কি কি? ফার্স্ট রেজিস্ট্যান্স যেটা থাকবে সেটা মেইনলি আমার যেটা মনে হয়েছে 11,825 and 11,842. That means 11,825 to 11,850 is a major resistance. কেন? এখানেও যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্টটাকে রিভার্স ওয়েতে ইউজ করি, যে কারণে আমি রিট্রেসমেন্টটাকে ইউজ করছিলাম, এটাকে ঠিক উল্টো দিক থেকে ইউজ করলে যেটা পাবো সেটা হচ্ছে উপরের দিকে এক্স্যাক্টলি এই যে হাইটা সেটা হচ্ছে 38%। অর্থাৎ বাজার যদি বাউন্স ব্যাক করে, অর্থাৎ বেয়াররা যদি চেষ্টা করে উপর থেকে ফেলেছে, এবার বুলেরা চেষ্টা করবে বেয়ারদের থেকে গ্রিপটাকে নেওয়ার জন্য। সেই কারণে এই র্যালিটা দেখতে হবে যে কতটা সাস্টেইন করছে। যদি ওপরের দিকে যায়, যে প্রথম রেজিস্ট্যান্স যেটা থাকবে অবভিয়াসলি বললাম যে এই যে বারটার হাই দেখছেন 11,800, এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স, যেটাকে ক্রস করতেই হবে এবং সেখানেই 38% ক্লাস্টারটা আছে। অর্থাৎ 1 ঘন্টার একটা হাই আর 38% হচ্ছে 11,800। যদি কোনো কারণে ক্রস করে, এই যে জোনটা ছিল যেটাকে বারবার সাপোর্ট দিয়ে বাজার বেড়েছিল, তারপরে ওটাকেই ভেঙেছে, ফলে এই জোনটাই আমাদের ওঠার সময় একটা রেজিস্ট্যান্সের ভূমিকা পালন করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য এই যে সাপোর্ট গুলো ছিল, সেই সাপোর্টের ফিগারটা ছিল 11,825 and 50% অফ টোটাল ফল যদি বাউন্স ব্যাক হয়, দ্যাট ওয়াজ 11,850। তার মানে 11,825 এবং 11,850 এই জোনটাকে আমাদের ওয়াচ আউট করতে হবে যদি বাজার যে রিদমে বাজার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। কোনো কারণে যদি এই লোটা ভায়োলেট হয়, দ্যাট মিনস 11,660, তখনই কিন্তু বাজারের মেইন প্রবলেমটা আবার তৈরি হবে। সেক্ষেত্রে কি সাপোর্ট হতে পারে সেটা অলরেডি আগে আলোচনা করেছি। তাহলে এই চার্ট দুটোকে যদি আমি সাইড বাই সাইড রাখি, তাহলে বুঝতে পারবেন আমরা জাস্ট 13 EM এর উপরে ক্লোজিং করেছি ডেইলি চার্টে। 1 ঘন্টার বারে দেখতে পাচ্ছি একটা লম্বা ফল, তারপর একটা কাউন্টার হয়েছে। এটা একটা প্যাটার্ন বলতে পারেন। এই প্যাটার্নটা আমি যখন কোনো সময় আবার প্যাটার্ন নিয়ে আলোচনা করব তখন নিশ্চয়ই ডিটেলস বলবো। বাট যদি শুধুমাত্র প্রাইস অ্যাকশন বার অ্যানালিসিসটা করি, তাহলেও বোঝা যাবে যে এই যে বারগুলো প্রত্যেকটা 1 ঘন্টার পরিপ্রেক্ষিতে হচ্ছে, তার এই রিবাউন্ড করাটা 38% হচ্ছে একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং অবভিয়াসলি আগের যে জোনটা বললাম 11,800 থেকে 11,825 এবং 50। ফলে 11,800 পর থেকে each 25 points act as a major resistance। দেখা যাবে যে সেটা আগামী সপ্তাহে সেই রেজিস্ট্যান্স গুলো ক্রস করতে পারছে কি পাচ্ছে না, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আগামী সময় আবার মোমেন্টাম তৈরি হবে। যদি কোনো কারণে এই দেখা যায় যে 11,850 এর উপরে সাস্টেইন করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের অনেক মেজর রেজিস্ট্যান্সটা ক্রস করেছে, ফলে আগামী সময় আমরা আরেকটু ঊর্ধ্বগতি পেতে পারি। সেক্ষেত্রে বাজার কিন্তু 11,900 এর একবার এক্সপেক্ট করতেও পারেন যে ওই যে রেজিস্ট্যান্সটা আছে এই জোনটায়, এইটাকে একবার চ্যালেঞ্জ করতে পারে। ভোলাটিলিটি থাকবে, আপস অ্যান্ড ডাউনস এর মধ্যেই আপনাকে চিন্তা ভাবনাটা করতে হবে। তাহলে স্ট্র্যাটেজি একটাই থাকবে, ডিসিপ্লিন একটাই থাকবে। 13 EM এর নিচে যদি কনজিকিউটিভ 3 নাইট ক্লোজিং হয়, সেক্ষেত্রে নর্মালি আমাদের চিন্তা ভাবনা যেটা থাকবে সেটা হচ্ছে নেগেটিভ। আর 13 EM এর ওপরে যদি ক্লোজিং করে, যেটা একটা হয়েছে ধরতে পারা যায়, মার্জিনাল তার আগের দিন একটা নেগেটিভ ক্লোজিং হচ্ছে, যদি কনজিকিউটিভ 3 নাইট করে, আবার একটা পজিটিভ চিন্তা ভাবনা বাজারের মধ্যে হয়তো আবার চলে আসতে পারে। পক্ষান্তরের সাপোর্ট গুলোর কথা মনে রাখবেন, ঠিক এই ট্রেন্ডের যে সাপোর্ট গুলো বললাম সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো আগামী সময় এই হচ্ছে আমার মোরাললেস বাজারের নিফটি নিয়ে যারা চিন্তা ভাবনা করছেন তাদের নিফটির চার্টটা দেখে বোঝালাম যে আমরা যে প্রাইস অ্যাকশন দেখেছি আর যেটা দেখেছি ফিবোনাচি এবং মুভিং অ্যাভারেজ, জাস্ট সিম্পল এইভাবে আমি অ্যানালিসিসটা করলাম। এভাবে আপনারাও কিন্তু নিফটির উপরে অ্যানালিসিসটা করতে পারেন। তার উপরে ডিপেন্ড করে আপনাদের মার্কেট কি ভিউ হবে, মার্কেটের কি চিন্তা ভাবনা, বাজার কোন দিকে যেতে পারে, কোথায় কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এগুলো হোপফুলি আপনারা বুঝতে পারবেন। তো এই হলো আজকের নিফটির আলোচনা, যেটুকু শিখেছি তার পরিপ্রেক্ষিতে করলাম। আমি কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো জিনিস নিয়ে আলোচনা এখানে করলাম না, যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। এবার চলে যাচ্ছি ইন্ডিভিজুয়াল স্টকের জন্য, তারপরেই আমরা আলোচনা করব শেষ ভাগের আলোচনা। আচ্ছা, ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে এবারে আলোচনায় ফিরে আসি। এটা হচ্ছে বম্বে বার্মা। অনেকেই স্টকটাকে হয়তো জানেন। আমার বলার উদ্দেশ্য একটাই যে টেকনিক্যালি এটা যেটা দেখছি সেটা তার পরিপ্রেক্ষিতে আলোচনা করছি। এটা হচ্ছে বিবিটিসি স্টকটা, অবভিয়াসলি 200 DM এর উপরে আছে, বাট 21 এক্সপোনেনশিয়ালের নিচে আছে। এবার ঘটনাক্রম যদি দেখেন
যে স্টকটা যেভাবে বেড়েছে নিচ থেকে অনেকটা আপস অ্যান্ড ডাউনস করতে করতে স্টকটা গেছে, এবং দেখা গেছে যে প্রায় 500 টাকা থেকে স্টকটা 1500 টাকা পর্যন্ত চলে গেছে। তারপরে একটা কারেক্টিভ ফেজ হচ্ছে। এই কারেক্টিভ ফেজটায় কোথায় কোথায় সাপোর্ট হতে পারে সেটা যদি যদি আমাকে জানতে হয়, তাহলে আমি ফার্স্ট একটা ফিবোনাচি রাফলি একটা টেনে নেবো। তাহলে 23% এর আশপাশ থেকে আমাদের এটাকে বারবার সাপোর্ট নিয়েছে, বাট তারপরে ফেলিয়ার হয়েছে। লোয়ার টপ লোয়ার বটম ফর্মেশনে এটা আবার নিচের দিকে আসছে। নাও 200 ডিএমএ অ্যান্ড 38% এর মধ্যে একটা গ্যাপ আছে 1050 অ্যান্ড 1100। এই জোনটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তার আগের যে জোনটা থাকছে, যেখান থেকে আমাদের বারবারই সাপোর্ট নিয়ে স্টকটা হয়েছে 38%। তো যেহেতু 38% সামনের জায়গাটায় আছে, এখানে একটা পজ পেলেও পেতে পারে, এই চিন্তা ভাবনাটা করতে পারেন। তো আগামী দিনে এই এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। কোনটা না বিবিটিসি। তার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে শর্ট অ্যান্ড ইন্টারমিডিয়েট টার্ম উইক, লং টার্ম অর্থাৎ যেহেতু 200 ডিএম এর উপরে আছে, স্টকটাকে আমরা লং টার্ম পজিটিভ বলতে পারি। বাট ভাঙবে কি ভাঙবে না, অবভিয়াসলি ভাঙলে এক ধরনের চিন্তা ভাবনা, না ভাঙলে এক ধরনের চিন্তা ভাবনা। কিন্তু যেরকম জায়গায় এসছে একটা লোয়ার টপ লোয়ার বটম ফর্মেশন করতে করতে এবং একটা মেজর সাপোর্ট এরিয়া যেখান থেকে বারবার সাপোর্ট নেওয়ার পর স্টকটা আবার উপরের দিকে গেছিল, সেই মেজর সাপোর্ট এরিয়াটাকে আশপাশে আবার পৌঁছে এসছে। এবং আজকের ফ্রাইডের যে ক্লোজিং আছে 1227, এবং যে মেজর সাপোর্টটার কথা আমি বলছি সেটা হচ্ছে 1180। দ্যাট মিনস আরো 20-30 টাকা জোনে যখনই পৌঁছে যাবে, স্টকটার মধ্যে একটা মেজর সাপোর্ট এরিয়ার কাজ করবে। ঠিক যে কারণে টাটা কনজিউমার গত সপ্তাহে আলোচনা করছিলাম যে পুল ব্যাকটা হয়েছিল, অর্থাৎ বাউন্স ব্যাকটা হলো, এই স্টকটার মধ্যে ওরকম ধরনের একটা নেচার আমি খুঁজে পাচ্ছি এরকম একটা সাপোর্টের জায়গায়। তো আপনারা হোপফুলি যেহেতু একটা 200 ডিএম এর আশপাশ থেকে এটা ঘোরার চেষ্টা করলেও করতে পারে, একটা মেজর সাপোর্ট এরিয়ার মধ্যে এন্ট্রি নিচ্ছে, তো এই স্টকটাকে একটা ওয়াচ আউট করতে পারেন যে দেখা যাক এই স্টকটা এখান থেকে পজ পেয়ে সাপোর্ট পেয়ে ঘুরে না, সেটা ডিউরিং দ্য মার্কেট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেই কারণে অ্যানালাইসিসটা আগের থেকে মার্কেটে করে রাখবেন, আগের থেকে আপনাদের যারা বাড়িতে চার্টস আছে সেগুলোকে স্টাডি করতে পারেন। ফলে এই চার্টটা কিন্তু আপনাদের একটু নজরে রাখতে হবে, অর্থাৎ কামিং 10 থেকে 15 দিনের জন্য এই স্টকটার উপরে একটু অ্যাক্টিভিটিস রাখবেন। মেজর সাপোর্ট এরিয়ার আশপাশে স্টকটা আসতে চলেছে। সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেবি কেমিক্যাল। যথেষ্ট স্ট্রং স্টক। যে স্টকটা আগে দেখলেন বিবিটিসি যেমন 21 এক্সপোনেনশিয়ালের নিচে ছিল, এটা কিন্তু ঠিক রিভার্স আছে। অর্থাৎ দুটো স্টক দুটো ধরনের আছে। এটা জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মা। একটা রান আপ হয়েছে, যে রান আপটা নিশ্চয়ই বুঝতে পারছেন এখান থেকে একটা গ্যাপের পর রান আপটা হয়েছে, এবং রান আপটা খুব বড়ই হয়েছে। একটা কনসলিডেশন জোন ছিল, বহু দিন ধরে হচ্ছিল 750 থেকে 800 টাকার মধ্যে, তারপরে গ্যাপটা করে বেরিয়ে যায় এবং পরে 1150 হয়। একটা 3টে বার এক জায়গায় তৈরি হয়েছে, যেটাকে ক্রস আর করতে পারেনি, তারপরে একটা রিট্রেসমেন্ট হয়েছে, এবং রিট্রেসমেন্টের সাপোর্টটা ঠিক 21 ইএম এর আশপাশ থেকে নিয়ে আবার একটা কনসলিডেট করেছে, দুবারই এখান থেকে ঘুরেছে, আবার একটা হায়ার টপ ফর্মেশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আমরা যদি এখানে একটা হরাইজন্টাল লাইন প্লেস করি, তাহলে বুঝতে পারবো যে যে ক্লোজিংটা দিতে পারছিল না সেই ক্লোজিংটা সাকসেসফুলি দিয়েছে এবং 3 দিনই কনস্ট্যান্ট ওপরে মেনটেন করছে। তার মানে এখানে কোনো না কোনো একটা ভাবে ডিমান্ড মনে হচ্ছে একটা আসছে, যেটা স্টকটাকে হয়তো উপরের দিকে নিয়ে গেলেও যেতে পারে। আর সামনে যেটা সাপোর্ট আছে সেটা 21 এক্সপোনেনশিয়ালটা সাপোর্ট আছে। অর্থাৎ দুদিক থেকে চিন্তা ভাবনা করলে দেখা যাচ্ছে যে ট্রেন্ডের পর একটা কাউন্টার ট্রেন্ডের পর একটা পজ পেয়েছে, একটা পজ পেয়ে 21 কে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করে ঘোরার চেষ্টা করছে। তো আগামী দিনে এই স্টকটাও দেখতে পারা যেতে পারে, নজরে রাখা যেতে পারে, ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, যে যে ধরনের এরিয়ায় সাপোর্টটা পেয়েছে এখান থেকে বাউন্স ব্যাকটা সাকসেসফুলি করে কি করে না। স্টকস হিসেবে কোনোভাবেই নিঃসন্দেহে খুবই যথেষ্ট ভালো জায়গায়, যথেষ্ট নাম এবং আপনাদের যথেষ্ট পরিচিত স্টক। হ্যাঁ, ট্রেডিং পারপাসের জন্য হয়তো নয়, আই মিন টু সে ডে ট্রেডিং এর জন্য বা একদিন দুদিনের জন্য, বাট স্টিল স্টকটা আমি বিলিভ করি যে জায়গায় বন্ধ হয়েছে এবং যেরকম ধরনের পজিটিভ অ্যাটিটিউড হায়ার টপ ফর্মেশন করেছে, হায়ার বটম করার পর আমার মনে হয় এই স্টকটাকেও একটা ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো এই দুটি স্টক আগামী বিশেষ করে প্রথম স্টক যেটা বললাম বিবিটিসিটা হয়তো 10 থেকে 15 দিনের জন্য চিন্তা ভাবনা করতে পারেন, বাট জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মা ইটস আ ভেরি গুড ফাইন স্টক, স্ট্রাকচারালি ভীষণ ভালো। রিট্রেসমেন্ট বাই অবভিয়াসলি বুঝতেই পাচ্ছেন বারবার 200 ডিএমএ কে সাপোর্ট নিয়ে বেড়েছে, তো অবভিয়াসলি এই স্টকটার উপর একটু বেশি নজর রাখতে পারেন, বাট একটু দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে সাপোর্ট গুলোকে দেখুন
কোথায় কোথায় রেজিস্ট্যান্স আছে আবার বলছি, সেটাও বললাম। ভলিউমটা মার্কেটের মধ্যে একটু দেখে নেবেন, কারণ একটু মাঝে মধ্যে ইলিকুইড হয়ে যায়, একটু লো ভলিউম স্টক হয়ে যায়। তবে অ্যাটিটিউড যেটা আছে, হায়ার টপ হায়ার বটম ফর্মেশন করে আবার একটা কাউন্টার ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে। আমার মনে হয় এই স্টকটাকে আগামী দিনে ওয়াচ আউটে রাখতে পারেন। তো আজকে এই দুটো স্টক নিফটি নিয়ে আলোচনা করলাম। চলুন এবং শেষ ভাগে চলে যাই, আলোচনার শেষ পর্যায়ে গিয়ে দেখে নিই বা শুনে নিই আমরা আমার কি ভিউ আছে আপনাদের এই স্টকগুলোর ওপরে, আর অন্য কিছু যদি কিছু ভিউ থাকে। তো মোরাললেস পুজোর মরশুম, উৎসবের মরশুম, হালকা ফুলকা থাকুন, দুটো তিনটে স্টক নিয়ে দেখুন, বাড়িতে হোমওয়ার্ক করুন, দেখা যাক নেক্সট কামিং 10 থেকে 15 দিন এবং 1 মাসের জন্য এই ধরনের স্টকগুলো কি পারফরমেন্স করে। আশা করি চার্টগুলো দেখলেন, নিফটির চার্ট আমি যেমন দেখালাম এবং স্টক স্পেসিফিক যে আলোচনাগুলো করলাম, এগুলো আপনারা ফলো করার চেষ্টা করতে পারেন, টেকনিক্যালসগুলো কাজে লাগাতে পারেন। আসলে এমন একটা সময় আমরা এসে গেছি, অর্থাৎ যে সময়টা আমরা এখন দাঁড়িয়ে আছি, এইটা একটু হলেও আমি বলবো কশাস জোন হিসেবে কাজ করতে পারে। সামনে অনেকগুলো ইভেন্ট আছে, সেই ইভেন্টের পরিপ্রেক্ষিতে বাজারের ওঠানামাটা হবে এবং একটু দ্রুত ওঠানামা হতে পারে, অর্থাৎ ভোলেটিলিটিটা যে বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বিশেষ করে এক্সপায়ারি যত কাছে আসবে তত সূচকের ওঠানামাটা বাড়বে, সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক ওঠানামাটাও বাড়বে। একটা জিনিস বলতে পারি যে সামনের দিকে দুটো জিনিস খুব বড় ইভেন্টের দিকে এগোচ্ছি আমরা। একটা যেমন কোয়ার্টারলি রেজাল্টগুলো আসছে এগুলো, আর একটা হচ্ছে এক্সপায়ারি, সেকেন্ড হচ্ছে ইউএস ইলেকশন। তার জন্য একটা নিউজ ড্রিভেন মার্কেট বা নিউজ বাজারের মধ্যে প্রভাব বিস্তার করবে, সেটা একটু কাজে লাগাবেন, টেকনিক্যালসগুলোকে কাজে লাগাবেন, বুদ্ধি করে কাজে লাগাবেন। কোথায় কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এই রেঞ্জের মধ্যে আপনাদেরকে কাজটা করতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সময়টা একটু ডিফিকাল্ট, যেটা শুরুতেই বলছিলাম। সেই হিসেবে এবারে আগামী কয়েকদিন কিন্তু বা কয়েকটা সপ্তাহ আমি বলবো কসাস থাকতে হবে। তো আজকে আর বিশেষ কিছু বলার কিছু নেই। যেগুলো দেখলেন এগুলোকে এক্সপেরিমেন্ট করুন, যেগুলো শিখেছেন সেগুলোই আপনারা নিজেদের চার্টসের মধ্যে দেখুন, নিজেদের স্টকসের ভেতরে অ্যাপ্লাই করুন, দেখবেন উত্তর হয়তো বেরিয়ে আসবে, অর্থাৎ সেটা পজিটিভ না নেগেটিভ। মেন তো এইটা। তারপরে যেটা দেখতে হয় সেটা হচ্ছে ট্রেন্ড আপ না ট্রেন্ড ডাউন। যদি দীর্ঘমেয়াদী ট্রেডার হন, অর্থাৎ লং টার্ম 6 মাস 1 বছরের জন্য, তাহলে সেইভাবে চার্টস দেখতে হবে, তাহলে মান্থলি চার্টসকে ফলো করুন। যদি ইন্টারমিডিয়েট শর্ট টার্ম ট্রেডার হন, তাহলে ডেইলি উইকলি চার্টসকে কম্বিনেশন করে চার্টস দেখতে হবে। আর একটা জিনিস যেটা বলার আছে সেটা হচ্ছে, যেহেতু আমাদের এই পুজোর মরশুম এবং ছুটি, নেক্সট উইক আমি হয়তো আপলোড করব না কিছু, কারণ অর্থাৎ সেই সময় আমাদের অষ্টমী নবমী থাকবে, তো আমাদেরও একটু ছুটি থাক, এবং তারপরের উইকে আবার লক্ষ্মী পুজোর আবহাওয়া চলে আসবে। তো এই দুটো সপ্তাহ মেবি আমি দুর্গাপুজোর সপ্তাহটা আমি হয়তো একটা পজ থাকবো, লক্ষ্মী পুজোর সময় আমি চেষ্টা করব আপলোড করে দেওয়ার জন্য। বাট তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন চলবে, অর্থাৎ ছুটির মরশুম একটু দেখে নেবেন, আমিও একটু ছুটি কাটাই, আপনারাও রিল্যাক্স করুন, আপনারাও ক্যাজুয়াল করুন। বাট স্টক মার্কেট ক্যাজুয়াল নয়, কারণ স্টক মার্কেটের ইচ অ্যান্ড এভরিডে মার্কেট আছে অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ কোনো ছুটি নেই সোম থেকে শুক্র, আবার সোম থেকে শুক্র। ফলে আমাদের ওয়াচ আউট থাকতেই হবে, একটু ক্যাজুয়ালনেস হয়তো থাকবে। ছুটিটা এনজয় করুন, দুর্গাপুজো এনজয় করুন। আরও একবার বলছি, অনুষ্ঠান শেষের দিকে এসে গেছি, যে শারদোৎসব ছুটি আনন্দ করুন, বাট আনন্দটা এবারে একটু কশাসলি, যেমন আমাদের এখানে স্টপ লস মেনটেন করতে হয়, এবারে পুজোতে বোধহয় একটু স্টপ লসটা মেনটেন করলে বোধহয় ভালো হবে। অর্থাৎ টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজের পরিপ্রেক্ষিতে বললাম, মাস্ক স্যানিটাইজার ইউজ মাস্ট, অর্থাৎ মাস্ক ইউজ মাস্ট। এইভাবেই চলুন, আর সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, অপরকে সুস্থ রাখতে সাহায্য করুন, এবং শারদ উৎসব দারুণভাবে আনন্দ করুন, এবং এই আনন্দটা সারা বছর জিইয়ে রাখুন, এবং হোপফুলি নেক্সট ইয়ারে হয়তো আরও আমরা ভালো দুর্গাপুজো দেখতে পাবো। শরীর তো সুস্থ রাখতে হবে। তো এই আশা নিয়ে আজকে টেকটক শেষ করছি এখানে। আপনারা যাতে প্রোগ্রেস করতে পারেন তার জন্যই আমার প্রচেষ্টা। অর্থাৎ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে পারেন, কমেন্টস করতে ভুলবেন না, কমেন্টসও করতে পারেন। আর প্রয়োজন মতো তলায় ইমেলের অ্যাড্রেস আছে, যদি কোনো প্রয়োজন আমার মনে হয় ডেফিনেটলি কোনো দ্বিধা না করে ইমেল করতে পারেন, আমি সময় করে অবশ্যই উত্তর দিয়ে দেবো। অনুষ্ঠান শেষে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, আমি এটা শিক্ষামূলক দিক থেকে করলাম অনুষ্ঠানটা, এবং এখানে যে সমস্ত স্টকস বা ইন্ডেক্স নিয়ে আমি আলোচনা করি এগুলো সবই উদাহরণস্বরূপ আলোচনা করছি, অর্থাৎ বর্তমান দিনে দাঁড়িয়ে ওয়েট অফ এভিডেন্স কী বলছে তার পরিপ্রেক্ষিতে সেগুলো উদাহরণ হিসেবেই দেখালাম। আপনারা কোনো ধরনের
ইনভেস্টমেন্ট অর্থাৎ কেনা বা বেচার আগে অবশ্যই নিজেদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মতামত দেবেই তারপরেই কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন, কারণ এনি ফাইন্যান্সিয়াল লস তার জন্য আমি বা ইউটিউব কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না। আজ শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুস্থ রাখতে সাহায্য করুন। ধন্যবাদ।